গল্প বলার হেকমা নেই গালে গপ্প, ভালো লাগার রেশমা নেই গালে গপ্প। চেনা অচেনা কাহিনী ভাষায় বোনা, বন্ধু তার ভাষা খুঁজে নে গাল গপ্প, গাল গপ্প, গাল গপ্প। গালগপ্পে নিয়মিত শোনাবো চেনা অচেনা মন ছুঁয়ে যাওয়া রোমাঞ্চকর সব গল্প। কিন্তু আপনাকে ছাড়া আসর তো জমবে না, তাই আপনাকে চাই, তোমাকে চাই, তোকে তো চাই আষ্টে পিষ্টে। সাবস্ক্রাইব করে বেল আইকনটা ক্লিক করে দিলেই মেতে উঠবো গালগপ্পে, সবাই একসঙ্গে। গালগপ্প। গালগপ্পে এখনকার গপ্প শার্লক হোমসের অভিযানের কাহিনী। My dear Watson, The Adventure of the Mazarin Stone অবলম্বনে হীরের ফাঁদে। মূল রচনা স্যার আর্থার কনান ডয়েল, শব্দগ্রহণ অপু আইচ, আবহ ও সম্পাদনা সঞ্জয় চট্টোপাধ্যায়। গল্পের অডিও রূপান্তর ও সামগ্রিক পরিকল্পনায় ছিলাম আমি দীপঙ্কর। শুনছেন হীরের ফাঁদে। বহুদিন পর আবার বেকার স্ট্রিটের সেই দোতলার ঘরটায় ঢুকে মনটা ভালো হয়ে গেল ওয়াটসনের। দেওয়ালে ঝুলছে সেই সায়েন্টিফিক চার্ট, অ্যাসিড, কেমিক্যাল, কোনায় রাখা বেহালার বাক্স, পাইপ, তামাক, সব কিছুই ঠিক একই রকম, বদলায়নি কিছুই। এই ঘরটা থেকেই শুরু হওয়া বহু অভিযানের সাক্ষী সে। অবশেষে তার চোখ পড়ল বিলির দিকে। বিলি তার দিকে তাকিয়ে মিটিমিটি হাসছে। এই অল্প বয়সী বুদ্ধিমান ছেলেটি বর্তমানে গোয়েন্দা শার্লক হোমসের নিঃসঙ্গ একাকিত্বের খানিকটা ভরাট করে আছে। ওয়াটসন বলল, কিছুই বদলানি দেখছি বিলি, এমনকি তুইও একই রকম আছিস। হোমসও নিশ্চয়ই একই রকম চালিয়ে যাচ্ছে। বিলি শোবার ঘরের বন্ধ দরজার দিকে এক ঝলক তাকিয়ে নিয়ে বলল, এখনো নির্ঘাত ঘুমোচ্ছেন? এখন 7টা বাজে। গরমকালের এই চমৎকার সন্ধ্যায় অন্য কাউকে ঘুমোতে দেখলে সে হয়তো অবাকই হতো, কিন্তু বন্ধুর ভিতঘুটে স্বভাবের কথা ওয়াটসন খুব ভালো করেই জানে, তাই সে অবাক হলো না। বলল, নিশ্চয় কোনো নতুন কেস নিয়ে পড়েছে। তাছাড়া আর কি, অসুস্থ না হয়ে পড়েন। খাওয়া দাওয়া তো ছেড়েই দিয়েছেন, প্রায় শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেছেন। মিসেস হাডসন জিজ্ঞাসা করলেন খাবেন কখন, তো উনি বললেন পরশু 7:30টায়। মানে কোনো তদন্তে জড়িয়ে পড়লে যা করেন আর কি, জানেনই তো সব। হ্যাঁ, তা জানি। বোধহয় কারুকে ফলো করছেন। গতকাল বেরিয়েছিলেন জন্মজুরের বেশে, আজ নিয়েছেন বুড়ির ছদ্মবেশ। আমি পর্যন্ত প্রথমটায় চিনতে পারিনি। ওই দেখুন, বুড়ির ঢাউস ছাতাটা সোফার পাশে হেলান দেওয়া আছে। কথাটা বলেই বিলি ফিক করে হেসে ফেলল। ওয়াটসন বলল, কেসটা কি? বিলি গলার স্বর নিচে নামিয়ে বলল, আপনাকে বলতে বাধা নেই, কিন্তু আর কেউ যেন না শুনে ফেলে। বাইরের দরজার দিকে একবার চোখ বুলিয়ে নিয়ে বলল, ক্রাউন ডায়মন্ড কেস। বলিস কি? সেই £1,00,000 হিরে চুরির কেসটা? হ্যাঁ স্যার, যে করেই হোক হিরেটা খুঁজে বার করতেই হবে। প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি পর্যন্ত এই বাড়িতে এসেছিলেন
এই সোফাটার ওপরই বসেছিলেন। মিস্টার হোমস ওদের কথা দিয়েছেন তিনি যথাসাধ্য চেষ্টা করবেন। ওরা চলে যাবার পরপরই এলেন লর্ড ক্যান্টলমেয়ার। এই লোকটা একেবারেই বাজে। তাই নাকি? বিলি একটু উত্তেজিত হয়েই বলল, হ্যাঁ স্যার, প্রাইম মিনিস্টার আর হোম সেক্রেটারি দুজনেই খুব ভালো মানুষ। মিস্টার হোমসের ওপর ওদের পূর্ণ আস্থা আছে, কিন্তু লর্ড ক্যান্টলমেয়ারের মতিগতি আমার একেবারেই অসহ্য লাগছে। ওনার ধারণা হিরে খুঁজে দেওয়ার ক্ষমতা মিস্টার হোমসের নেই। ওটা নাকি পুলিশই একমাত্র পারতে পারে। মিস্টার হোমস ব্যর্থ হলেই লোকটার যেন শান্তি। হোমস এটা জানে? মিস্টার হোমস যেটা জানবার সেটা ঠিকই জেনে গেছেন। এই লর্ড ক্যান্টলমেয়ার যে শেষ পর্যন্ত বুদ্ধবনে যাবেন তাতে কোনো সন্দেহ নেই বিলি। জানলায় পর্দা ঝুলানো হয়েছে কেন রে? 3 দিন আগে মিস্টার হোমসই ওটা টাঙিয়েছেন। ওর পেছনে একটা মজার জিনিস আছে। বিলি এগিয়ে গিয়ে বাঁকানো জানলার উপর থেকে পর্দাটা টেনে সরিয়ে দিতেই বিস্ময়ে প্রায় চিৎকার করে উঠলেন ডক্টর ওয়াটসন। হুবহু শার্লক হোমসের একটা নকল মূর্তি, একই রকম ড্রেসিং গাউন পরে, জানলার দিকে হালকা মুখটা ঘুরিয়ে আরাম কেদারায় বসে মাথা নিচু করে যেন বই পড়ছে। মুন্ডুটা একটু ঘুরিয়ে দিয়ে বিলি বলল, মাঝে মাঝে মাথাটা একটু এদিক ওদিক ঘুরিয়ে দেই, যাতে রাস্তা থেকে দেখলে মনে হয় একজন জীবন্ত মানুষ বসে বই পড়ছেন। তবে জানলার খড়খড়ি বন্ধ না থাকলে মূর্তির গায়ে হাত দেওয়ার সাহসই করি না। এই বুদ্ধি আমরা আগেও একবার কাজে লাগিয়েছিলাম। হ্যাঁ, শুনেছি, আমি আসার আগে। জানলার পর্দা খুলে দিয়ে বিলি বলল, ওই বাড়িটা থেকে একজন আমাদের উপর নজর রাখে। ওই দেখুন, জানালার কাছের লোকটাকে দেখতে পাচ্ছি এখন। ওয়াটসন জানলার দিকে সবে এক পা বাড়িয়েছে, ঠিক তখনই শোবার ঘরের দরজা খুলে বেরিয়ে এলো লম্বা এবং শীর্ণকায় শার্লক হোমস। মুখ চোখ ফ্যাকাশে, কিন্তু হাঁটা চলায় সেই একই রকম প্রাণবন্ত। এক লাফে জানলার কাছে গিয়ে খড়খড়ি নামিয়ে দিয়ে পর্দাটা টেনে দিল। মরবি নাকি হতচ্ছাড়া? তোকে ছাড়া যে আমার এক মুহূর্তও চলবে না। মাই ডিয়ার ওয়াটসন, বড় কঠিন সময় এসে পড়েছ। বিলি, তুই এখন যা। এই ছেলেটা একটা সমস্যা ওয়াটসন। আমার বিপদের মধ্যে ওকে টানাটা ঠিক হচ্ছে না। কিসের বিপদ? মানে তোর। সন্ধ্যের মধ্যেই কিছু একটা আশা করছে। কি আশা করছো? খুন হয়ে যাওয়ার। কে খুন হয়ে যাবে? আমি। রসিকতা করছো? যদিও রসবোধটা আমার একটু কমই, তা সত্ত্বেও এর চাইতে ভালো রসিকতা করার ক্ষমতা আমার আছে ওয়াটসন। যাই হোক, এসো। ততক্ষণে আবার আগের মতো দুজনে একসঙ্গে একটু ধূমপান করে নেওয়া যাক। চাইলে মদ্যপানও করতে পারো। আমার অবশ্যই তামাকটাই এখন একমাত্র খাদ্য। খাওয়া দাওয়া বন্ধ করেছো কেন? উপোস করলে মাথাটা খেলে ভালো, পেটের কথা পরে ভাববো। এখন আমার শুধু মাথাটাই প্রয়োজন, আর কিচ্ছু চাই না। কিন্তু বিপদের ব্যাপারটা কি সত্যি? ও হ্যাঁ, সত্যি যদি খুন হয়ে যায় তো খুনির নাম ঠিকানাটা তোমাকে বলে রাখছি, মনে রেখো। স্কটল্যান্ড ইয়ার্ডে গিয়ে আমার তরফ থেকে ওদের শুভেচ্ছা জানিয়ে নাম ঠিকানাটা দিয়ে দেবে। সিলভিয়াস, কাউন্ট নেগ্রেট সিলভিয়াস। তুমি বরং লিখে নাও ওয়াটসন। ঠিকানাটা হলো 136 মুরসাইড গার্ডেন, নর্থ ওয়েস্ট। রেখেছো তো? উৎকণ্ঠার ছায়া পড়ল ওয়াটসনের মুখে। হোমস যে অতিরঞ্জিত করে কিছু বলছে না সেটা বুঝতে পেরে নাম ঠিকানাটা লিখেই রাখল, কিন্তু চুপচাপ হাত গুটিয়ে বসে থাকার লোক সে নয়। বলল, এখন 2-1 দিন আমার হাতে কোনো কাজ নেই, তোমার কোনো কাজে লাগতে পারি। তুমি একজন ব্যস্ত ডাক্তার ওয়াটসন, কখন কোন রোগীর তোমাকে প্রয়োজন পড়ে তার কি কোনো ঠিক আছে? এ কথার কোনো উত্তর না দিয়ে ওয়াটসন বলল, নাম ধাম সবই যখন জানো তো লোকটাকে অ্যারেস্ট করাচ্ছ না কেন? অ্যারেস্ট তো করতেই পারি, কিন্তু তাতে আমার বিপদ কাটবে ঠিকই, আসল কাজটা হবে না। কি আসল কাজ? হিরেটা কোথায় সেটা তো এখনো জানতে পারিনি। হ্যাঁ, বিলি বলছিল সেই হারিয়ে যাওয়া ক্রাউন জুয়েল, সেই বিখ্যাত হলদে হিরেটা। জাল তো পাতায় আছে ওয়াটসন, যে কোনো মুহূর্তেই মাছগুলো তুলে নিতে পারি, কিন্তু হিরে তো পাবো না। আমার যে হিরে চাই ওয়াটসন, সেই জন্যই তো এত আয়োজন। এই কাউন্ট সিলভিয়াস হচ্ছে ওই মাছগুলোর একটা।
হ্যাঁ, এ হচ্ছে হাঙর, কামরায়। অন্যজন হচ্ছে বক্সার শ্যাম মার্টিন। লোকটা খারাপ নয়, বর্তমানে কাউন্টকে কাজে লাগাচ্ছে। মাথা মোটা, নির্বোধ, প্রথম থেকেই আমার জালে ঢুকে পড়ে লাফালাফি করছে। তা তোমার এই হাঙর মানে কাউন্ট সিলভিয়াস এখন কোথায়? আরে সারা সকালটা তো ওর সঙ্গেই কাটিয়ে এলাম। বুড়ির ছদ্মবেশে? হ্যাঁ, অসম্ভব ভদ্র। চলে আসার সময় নিজেই এগিয়ে এসে আমার হাতে ছাতাটা তুলে দিয়ে ভাঙা ভাঙা ইটালিয়ান উচ্চারণে বিদায় সম্ভাষণ জানা। পাক্কা শয়তানগুলো এরকমই হয়। বিপদ ঘটতে পারতো। তা পারত। ওকে ফলো করে কদিন স্ট্রবেনজির ওয়ার্কশপে যেতে দেখেছি। ওখানে কি তৈরি হয় জানো তো? এয়ারগান। নিঃশব্দ বন্ধু। ঠিক এই মুহূর্তে আমাদের উল্টো দিকে জানলা থেকে একটা এয়ারগান তাক করে আছে আমাদের জানলা লক্ষ্য করে। বিলি নিশ্চয়ই তোমাকে পর্দার আড়ালে থাকে আমার ডামিটা দেখিয়েছে। হ্যাঁ। যে কোনো মুহূর্তে ওপারের এয়ারগান থেকে নিঃশব্দে একটা বুলেট বেরিয়ে এসে আমার নকল মাথাটা ফুটো করে দিতে পারে। কি ব্যাপার বিলি, আবার কি হলো? বিলি একটা কার্ড নিয়ে এসেছে হোমসকে দিতে। হোমস কার্ডটার উপর এক ঝলক চোখ বুলিয়ে নিয়ে মিচকি হেসে ভুরু নাচিয়ে বলল, হাঙর স্বয়ং এসে হাজির হয়েছে। এতটা আশা করতে পারিনি। লোকটা সাহস দেখেছে। বড় খেলুড়ে, শিকারী হিসেবে নামডাক আছে। এখন আমাকে স্বীকার করতে পারলে ওর রেকর্ডটা আরো উজ্জ্বল হয়। এক্ষুনি পুলিশ ডাকো। সম্ভবত সেটাই করতে হবে, তবে এক্ষুনি নয়। জানলা দিয়ে এক ঝলক দেখে নাও তো রাস্তাটা, কাউকে দেখতে পাও কিনা। ওয়াটসন পর্দাটা সামান্য ফাঁক করে উঁকি মারল। দরজার সামনেই একটা চোহাড়ি লোক দাঁড়িয়ে আছে। ওটাই শ্যাম মার্টন, মাথা মোটা অন্ধ অনুচর। বিলি, ভদ্রলোকটিকে কোথায় বসেছিস? ওয়েটিং রুমে স্যার। হ্যাঁ, আমি বেল বাজালেও এ ঘরে নিয়ে আসবে। ঠিক আছে স্যার। আমি ঘরে না থাকলেও এখানেই বসাবে। বুঝেছি স্যার। বিলি বেরিয়ে যাবার পর দরজা বন্ধ করে দিয়ে ওয়াটসন বলল, ব্যাপারটা কি ঠিক হচ্ছে হোমস? লোকটা কিন্তু সাংঘাতিক বিপজ্জনক। যা ইচ্ছা করে ফেলতে পারে, এমনকি খুন পর্যন্ত। তেমন কিছু ঘটে গেলেও আমি অবাক হব না। বেশ, তাহলে আমিও এখন এখানেই থাকবো। তাতে খানিকটা অসুবিধায় ফেলে দেওয়া যাবে। ওই লোকটাকে না মাই ডিয়ার ওয়াটসন, বরং আমাকেই। তাহলেও আমি তোমাকে এখন ছেড়ে যেতে পারবো না শার্লক। আমি এখন কোথাও যাব না। যাবে ওয়াটসন, যাবে। শেষ অবধি খেলাটা তুমিও আমার সঙ্গেই খেলে যাবে, তবে একটু অন্যভাবে। কাউন্ট সিলভিয়াস এসেছে আমার সঙ্গে দেখা করতে। ওর ইচ্ছেটা আমি পূরণ করব। হোমস নোটপ্যাড থেকে এক টুকরো কাগজ ছিঁড়ে নিয়ে তাতে দ্রুত খসখস করে কয়েক লাইন লিখে ওয়াটসনের হাতে দিয়ে বলল, একটা গাড়ি নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ডে চলে যাও। সঙ্গে পুলিশ নিয়েই ফিরবে। শয়তানটাকে অ্যারেস্ট করাবে। সানন্দে। তুমি ফিরে আসার আগেই হিরেটা কোথায় আছে জেনে নিতে পারবো আশা করছি। হোমস বেল বাজিয়ে দিয়ে বলল, চলো, শোবার ঘরের দরজা দিয়ে তুমি বেরিয়ে যাবে। বাইরে যাওয়ার একটা অতিরিক্ত দরজা থাকাটা কতটা সুবিধাজনক দেখছো তো? তুমি কোথায় যাচ্ছ? একটু আড়ালে। হাঙরটা আমাকে দেখে ফেলার আগে ওর ভাবগতিকটা একটু বুঝে নিতে চাই। হোমস আর ওয়াটসন ঘর থেকে বেরিয়ে যাবার মিনিট খানেক পরেই ফাঁকা ঘরে কাউন্ট সিলভিয়াসকে ঢুকিয়ে দিয়ে বিলি চলে গেল। সন্দিগ্ধ চোখে ঘরের চারিদিকে দৃষ্টি বোলাতে লাগলো কাউন্ট। দেখার মতো চেহারা বটে, দশাশই লম্বা, ঈগল পাখির মতো বাঁকানো নাকের নিচে তাগড়াই কালো গোঁফ, পাতলা ঠোঁট জোড়ায় নিষ্ঠুরতার রেখা, নিখুঁত বেশভূষা, তবে বড় বেশি ঝকঝকে। বিলি দরজাটা টেনে বন্ধ করে দিতেই তার চোখে মুখে ফুটে উঠল সন্দেহের ছায়া। ফাঁদে পড়ে যাওয়া মানুষের মতো হিংস্র চোখ দুটো দ্রুত ঘুরতে লাগলো ঘরের চারপাশে। হঠাৎ চোখে পড়ল জানলার দিকে তাকিয়ে আর্মচেয়ারের ওপর ড্রেসিং গাউনের কলারের ওপর থেকে বেরিয়ে আছে হোমসের মাথা। আর একবার দেখে নিল চারপাশটা। কোনো সাক্ষী নেই, কেউ দেখছে না তাকে। খুন চেপে গেল মাথায়। হাতের মোটা স্টিকটা নিয়ে পা টিপে টিপে এগিয়ে গেল আর্মচেয়ারের ঠিক পিছনে। স্টিকটা দু হাতে ধরে উপরে তুলতেই শোবার ঘরের খোলা দরজা দিয়ে ভেসে এলো হোমসের ঠান্ডা কণ্ঠস্বর। ভাঙবেন না কাউন্ট, ভাঙবেন না, ওটা ভাঙবেন না। চমকে উঠে পিছিয়ে এলো কাউন্ট। হতভম্বের মতো মুখ করে দাঁড়িয়ে রইল এক মুহূর্ত। তারপরেই আবার স্টিক সমেত হাত উঠে গেল মাথার উপর। চোয়াল শক্ত করে
খুনে দৃষ্টিতে এগিয়ে আসলো হোমসের দিকে। কিন্তু হোমসের রহস্যময় হাসি মাখা ঠোঁট আর ধূসর স্থির চাহনিতে এমন কিছু ছিল যে কাউন্ট এক পা বাড়িয়েই থেমে গেল। মাথার উপর থেকে স্টিকটা নেমে এলো পাশে। হোমসের ছিপছিপে দীর্ঘ শরীরটা এগিয়ে গেল তার নকল মূর্তিটার দিকে। খাসা বানিয়েছে কিন্তু মূর্তিটা। ফরাসি আর্টিস্ট ট্যাভার্নিয়া মোমের মূর্তি বানাতে ওস্তাদ, ঠিক যেমন আপনার বন্ধু স্ট্রবেনজি এয়ারগান বানাতে যার জুড়ি নেই। এয়ারগান মানে আপনি কি বোঝাতে চাইছেন? মাথার টুপি আর হাতের স্টিকটা আগে পাশের ওই টেবিলটায় রাখুন। হ্যাঁ, বেশ। এবার দয়া করে চেয়ারটা টেনে নিন, রিভলভারটা বার করে ফেলুন। চমৎকার, চাইলে ওটার ওপরেই বসতে পারেন। আপনি এসে পড়াতে কি ভালো যে হলো। আমি ভীষণভাবে চাইছিলাম আপনার সাথে দু চারটে কথা বলতে। ভুরু জোড়া ভীষণ রকম কুঁচকে কাউন্ট বলল, কথা আমারও ছিল হোমস, সেই জন্য এসেছিলাম। আর এটা অস্বীকার করব না যে ঘা কত কষাবার ইচ্ছেও আমার ছিল। টেবিলের ওপর পা তুলে দিয়ে হোমস বলল, আপনার মাথায় যে তেমনই কিছু খেলছে সেটা আমি বুঝতেই পেরেছি, কিন্তু যেটা বুঝতে পারছি না সেটা হলো আমার প্রতি আপনার এতটা মনোযোগ দেওয়ার কারণটা কি? কারণটা হলো বড় বেশি বাড়াবাড়ি করছেন। কারণটা পেছনে ফেউ লাগিয়েছেন। পেছনে ফেউ লাগিয়েছি? না 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 না, এ ব্যাপারে আমি আপনাকে নিশ্চিন্ত করতে পারি, আপনার পিছনে আমি কোনো লোক লাগাইনি। ননসেন্স, একজন নয়, আপনি দুজনকে লেগেছেন হোমস। ও, ওটা একটা সামান্য ব্যাপার। তার আগে যে কথাটা বলতে চাই, কাউন্ট সিলভিয়াস, আমার নামের আগে উপসর্গটা বলতে ভুলবেন না। সারাদিন আমাকে চোরদের সঙ্গেই ওঠা বসা করতে হয় এবং তারা সবাই আমাকে মিস্টার হোমস বলেই সম্বোধন করে। বেশ, মিস্টার হোমস, ঠিক আছে। চমৎকার। এবার বলি, আমার চর বলে যাদের মনে করছেন তারা আসলে কেউই আমার চর নয়। তাচ্ছিল্য ভরে মুখটা বেঁকালো কাউন্ট সিলভিয়াস। অন্যদের ভুল বোঝাতে পারেন, আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ নয়। গতকাল একজন বুড়ো মিস্ত্রি আর একজন বুড়ি সারাদিন আমাকে অনুসরণ করে বেরিয়েছে। আপনার প্রশংসায় সত্যিই আমি ধন্য কাউন্ট। বুড়ো ব্যারন ফাঁসিতে ঝোলার আগের দিন রাতে আমাকে বলেছিল আমি নাকি আইনকে যতটা দিয়েছি মঞ্চকে ঠিক ততটাই বঞ্চিত করেছি। আপনার সদা সতর্ক দৃষ্টিশক্তিও আমার অভিনয় প্রতিভার কাছে হার মানল বলছেন? মানে আপনি যাদের বুড়ো আর বুড়ি বলতে চাইছেন তারা আসলে একটি ব্যক্তি এবং সেই ব্যক্তিটি হচ্ছে আমি। আপনি আপনি নিজে? হোমস কাঁধ ঝাঁকিয়ে বলল, কোনায় রাখা ওই ছাতাটা চিনতে পারছেন? আজ সকালেই তো অত্যন্ত যত্ন করে ওই ছাতাটাই তো আমার হাতে ধরিয়ে দিলেন। তখনও পর্যন্ত অবশ্য আপনার মনে কোনো রকম সন্দেহ জন্মায়নি। তখন যদি বিন্দু মাত্র বুঝতে পারতাম তাহলে আমার আর এই প্রিয় ঘরে ফিরে আসা হতো না। জানি তো, আর বুঝতে পারেননি বলে আমরা এখন আবার মুখোমুখি। কাউন্টের মুখখানা আরো ভয়ঙ্কর হয়ে উঠল। তার মানে বিষয়টা আরো খোলাটে করে তুললেন। নিজেই স্বীকার করলেন যে আপনি আমার পিছু নিয়েছিলেন, কিন্তু কেন? বেশ, তাহলে আসল কথাতেই আসা যাক। আপনি আলজেরিয়ায় সিংহ শিকার করতেন তো? হ্যাঁ, করতাম। কেন করতেন? বিপদের উত্তেজনা অনুভব করার জন্য। ওটা একটা খেলা, বিপদের স্বাদ নেওয়া এবং সেই সঙ্গে এলাকাকে নিরাপদ করা। নিশ্চয়ই। এক কথায় আমার উদ্দেশ্যও তাই। তড়াক করে লাফিয়ে উঠে পিছনের পকেটে হাত রাখলো কাউন্ট। বসুন বসুন স্যার, বসুন। আমার উদ্দেশ্যটা আরেকটু পরিষ্কার করে বলি, ওই হলদে হিরেটা আমার চাই। মুখে শয়তানি হাসি ছড়িয়ে চেয়ারে হেলান দিয়ে বসলো কাউন্ট। তাই আপনার পিছনে যে আমি লেগেছি সেটা আপনি জানেন, কিন্তু আমি যে ঠিক কতটা জানতে পেরেছি সেটাই জেনে নেওয়ার জন্য আপনার এখানে আসা, তাই তো? তবে শুনুন, আমি সবই জানতে পেরেছি কেবল একটা খবর ছাড়া, আর সেটা আপনি এখনই বলে ফেলবেন। সেটা কোনটা শুনি? কোন খবরটা এখনো জানতে পারেননি? ক্রাউন ডায়মন্ডটা এখন কোথায় আছে বলুন তো? বাঁকা চোখে হোমসের দিকে তাকিয়ে কাউন্ট বলল, ও, এই খবরটা জানতে চান আপনি?
কিন্তু আমি সেটা আপনাকে কি করে বলি বলুন তো? আপনিই তো বলবেন। হোমসের চোখ দুটো যেন ইস্পাত কঠিন শলাকার মতো বিদ্ধ করল কাউন্টকে। কাউন্ট সিলভিয়াস, ধোঁকা দেবার চেষ্টা করবেন না, লাভ হবে না। আমার চোখের সামনে আপনি একটা স্বচ্ছ কাঁচের মতো ভেতরটা পর্যন্ত দেখতে পাচ্ছি। তাহলে তো হিরেটা কোথায় আছে জেনেই গেছে। আরে বারে বাহ, তাহলে স্বীকার করলেন যে আপনি জানেন? না, আমি কিছুই স্বীকার করিনি। আসুন একটা রফা করা যাক, না হলে বিপদে পড়ে যাবেন। কাউন্ট সিলভিয়াস সিলিংয়ের দিকে তাকিয়ে বলল, মনের আনন্দে ঘুল মেরে যান, শুনছি। পাকা দাবাড়ুর মতো চিন্তামগ্ন মুখে কিছুক্ষণ কাউন্টের দিকে তাকিয়ে রইল হোমস। তারপর টেবিলের ড্রয়ার টেনে ভেতর থেকে একটা নোটবুক বার করে নিয়ে বলল, এটার ভেতরে কাকে ধরে রেখেছি জানেন? না স্যার, জানি না। আপনাকে। আমাকে? হ্যাঁ স্যার, এর পাতায় পাতায় শুধু আপনি, আপনার জীবনের বেআইনি বিপজ্জনক কাহিনীগুলো সব এখানে ধরা আছে। হোমস! চোখ দুটো জ্বলে উঠল কাউন্টের। আমার সহ্যের কিন্তু একটা সীমা আছে। সত্যি বলছি, সবই আছে এখানে। মিসেস হ্যারল্ডের মৃত্যুর আসল রহস্যটাও আছে। তার মৃত্যুর পরেই তো আপনি তার ব্লাইমার এস্টেটের মালিক হয়ে বসলেন। তারপর জুয়া খেলে দুদিনেই সব উড়িয়ে দিলেন। আপনি বোধহয় স্বপ্ন দেখছেন। মিস মিন্নি ওয়ারেন্ডারের কাহিনীটাও এখানে আছে। তাতে আমার কি এলো গেল? 1892 সালের 13ই ফেব্রুয়ারি রিভিয়েরাগামী ডিলাক্স ট্রেনে যে ডাকাতিটা হয়েছিল, সে কাহিনীও এখানে আছে। ওই একই বছর লায়ন্সে জাল চেকের ঘটনাটাও। এখানে ভুল করে ফেললেন। তাই নাকি? তাহলে তো ঠিকই ধরেছে। পরোক্ষে বুঝিয়ে দিলেন যে আগের ঘটনাগুলো ঠিক ঠিক। দেখুন কাউন্ট, আপনি ভালো প্লেয়ার, তাস খেলাটা ভালোই জানেন। প্রতিপক্ষের হাতে ট্রাম্প কার্ডগুলো চলে এলে নিজের তাস দেখিয়ে দেওয়াটাই ভালো, তাদের সময় বাঁচে। কিন্তু যে হিরের কথা আপনি বলছেন, তার সাথে এসবের সম্পর্ক কি? ধীরে ধীরে, অত তাড়াহুড়ো করবেন না। আসছি, আসল জায়গাতেই আসছি। যেগুলো বললাম এসব তো আছেই, কিন্তু এছাড়াও ক্রাউন ডায়মন্ডের কেসে আপনি এবং আপনার ওই মাথামোটা বক্সার দুজনে মিলে যা যা করেছেন তার সবই আমার জানা। বটে? হোয়াইট হলে যার গাড়ি করে আপনি গিয়েছিলেন, তার সঙ্গে আমার কথা হয়েছে। ফিরেছিলেন যার গাড়িতে, সে গারোয়ান আমার কবজা। সেখানে ডায়মন্ড কেসের কাছে আপনাকে ঘুরঘুর করতে যে দেখেছিল, তার স্টেটমেন্টও আমি নিয়ে রেখেছি। হিরেটা কাটবার জন্য গিয়েছিলেন ইকি সেন্ডার্সের কাছে, কিন্তু সে কাজটা সে করতে রাজি হয়নি। এই ইকি এখন আমার লোক, জানেন তো। সুতরাং বুঝতেই পারছেন আপনার খেলা শেষ। রাগে ফুঁসতে লাগলো কাউন্ট। রগের শিরা ফুলে উঠল, হাতের মুঠো পাকিয়ে গেল। কোনো রকমে নিজেকে সামলে নিল। কথা বলতে গেল, কিন্তু মুখ দিয়ে কোনো রকম আওয়াজ বেরোলো না। হোমস বলল, হাতের সব তাসই আপনাকে দেখিয়ে দিলাম কাউন্ট সিলভিয়াস, একটাই কেবল বাকি রইল। সেটাই শুধু পাচ্ছি না, কিং অফ ডায়মন্ড। সেটা পাবেনও না। পাবো না বলছেন? বেশ, তাহলে পরিস্থিতি বিচার করে বরং একটা রফায় আসা যাক। দেখুন কাউন্ট, আপনাকে যদি এখন 20 বছরের জন্য জেলে যেতে হয়, তো জেল থেকে বেরিয়ে ও হিরে নিয়ে আপনি করবেনটা কি? হিরেটা ফেরত দিন, এবারের মতো আপনাকে ছেড়ে দেব। বর্তমানে আমার শুধু হিরেটাই চাই, আপনাকে নয়। আপনার প্রস্তাবে যদি রাজি না হই? বললাম যে জেল যাত্রা, 20 বছরের মেয়াদ আপনার আর আপনার ওই সাকরেত মাথামোটা শ্যাম মার্টিনের দুজনেরই। হিরেটে না পেলে অগত্যা আপনাকেই ধরতে হবে। কথা বলতে বলতেই হোমস বেল বাজিয়েছিল। শব্দ শুনে বিলি এসে হাজির হলো। হোমস বলল, আমার মনে হয় কাউন্ট, আমাদের এই আলোচনায় শ্যাম মার্টিনেরও থাকাটা দরকার। বিলি, বাইরের দরজার সামনে একজন দশাশয়ী কদাকার চেহারার লোক দাঁড়িয়ে আছে, ওকে ওপরে আসতে বলো। যদি আসতে না চান? জোর করবে না, শুধু বলবে কাউন্ট সিলভিয়াস ডাকছেন। আশা করি এতেই কাজ হবে। বিলি চলে যেতেই কাউন্ট বলল, কে করতে চাইছেন? আমার বন্ধু ওয়াটসন এতক্ষণ এখানেই ছিল। ওকে বললাম আমার জালে ধরা দিতে দুটো মাছ এখানে আসছে, তাদের একসঙ্গেই ধরব। কাউন্ট চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে পিছনের পকেটে হাত ঢোকালো।
হোমসের হাতও ঢুকে গেল তার ড্রেসিং গাউনের পকেটে। কর্কশ কণ্ঠে কাউন্ট বলল, স্বাভাবিক মৃত্যু তোমার কপালে নেই হোমস। মাঝে মাঝে আমার নিজেরও সেটা মনে হয়, এবং কথাটা তোমার ক্ষেত্রেও প্রযোজ্য। তবে ভবিষ্যতে কি হতে পারে সে আলোচনায় লাভ কি, বরং এসো বর্তমানকেই উপভোগ করি। জাত শয়তান কাউন্ট সিলভিয়াসের মুখ চোখ হিংস্র পশুর মতো হয়ে উঠল। হাতের মুঠোয় রিভলভারটা চেপে ধরল। হোমস শরীরটাকে টান টান সোজা করে ঠান্ডা গলায় বলল, রিভলভার বার করে কোনো লাভ নেই কাউন্ট। তুমি তো খুব ভালো করে জানো, চাইলেও তুমি ওটা ব্যবহার করতে পারবে না, বড্ড বেশি আওয়াজ হবে। তার চাইতে এয়ার গান অনেক ভালো, তাই নয় কি? ওই যে তোমার বন্ধু এসে পড়েছে। গুড ডে মার্টিন। রাস্তায় দাঁড়িয়ে থাকাটা বড্ড একঘেয়ে। আসুন আসুন, ভেতরে আসুন। বিশাল দেহি থ্যাবড়ামুখো বক্সার। হোমসের আতিথেয়তা যেন একটু থতমত খেয়ে গেল। কি বলবে ভেবে না পেয়ে নির্বোধ মুখে কয়েক মুহূর্ত দাঁড়িয়ে রইল। তারপর জিজ্ঞাসু দৃষ্টিতে বন্ধুর দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার বলো তো কাউন্ট, লোকটা কি চাইছে? কাউন্ট কোনো উত্তর না দিয়ে কাঁধ ঝাঁকাল। হোমস বলল, এক কথায় বললে তোমাদের খেলা শেষ। বক্সার আবার তার সঙ্গীকেই জিজ্ঞাসা করল, এ কি মজা করতে চাইছে নাকি? আমার কিন্তু মজা মারার কোনো ইচ্ছে নেই। না, সেই ইচ্ছে আমারও নেই, তবে আসল মজাটা টের পাবে আর একটু পরে। শোনো কাউন্ট সিলভিয়াস, আমার সময়ের দাম আছে। তোমরা বরং নিজেদের মধ্যে আলাদা করে একটু কথা বলে নাও। আমি ততক্ষণ পাশের ঘরে গিয়ে একটু বেহালা বাজাই। ঠিক 5 মিনিট পর ফিরে এসে তোমাদের সিদ্ধান্তটা শুনবো। ধরা দেবে না হিরে দেবে। ঘরের কোণা থেকে বেহালাটা তুলে নিয়ে হোমস বেরিয়ে গেল। মিনিট খানেক পরেই শোবার ঘরের বন্ধ দরজার ওপাশ থেকে বেহালায় দীর্ঘ ছড় টানার মূর্ছনা ভেসে আসতে লাগলো। কাউন্ট ঘুরে তাকালো মর্টনের দিকে। উদ্বিগ্ন গলায় মর্টন বলল, ব্যাপারটা কি? হীরের খবর কি জেনে ফেলেছে নাকি? সব খবরই জেনে ফেলেছে। তাহলে এখন? ফ্যাকাশে হয়ে গেল বক্সারের মুখ। একে ঘুরে গেছে, সব ফাঁস করে দিয়েছে। একেবারে শেষ করে দিই? তাতে খুব একটা লাভ কিছু হবে না। ঠান্ডা মাথায় ভাবো। সন্দিগ্ধ দৃষ্টিতে শোবার ঘরের দিকে তাকিয়ে মর্টন বলল, পর্দার আড়াল থেকে কিছু দেখার উপায় নেই। আড়ি পেতে আমার কথা শুনছে না তো? তা কি করে হবে? বেহালার আওয়াজ শুনতে পাচ্ছি তো। পর্দার আড়ালে কেউ নেই তো। বড় বেশি পর্দা ঝুলছে এ ঘরে। ভালো করে চারিদিকে তাকাতে গিয়েই চোখে পড়ে গেল জানলার পাশে বসিয়ে রাখা নকল মূর্তিটার উপর। মুহূর্তে শক্ত হয়ে উঠল শরীর। কাউন্ট আশ্বস্ত করে বলল, ওটা নকল মূর্তি। তাই নাকি? আমি তো ভাবলাম অবিকল একই রকম, কিন্তু পর্দাগুলো। পর্দা নিয়ে ভাবার সময় নেই। যা করার তাড়াতাড়ি ঠিক করে ফেলতে হবে। হিরে না পেলে লোকটা আমাদের ছেড়ে ঢোকাবে বলছে। কি বলছেন? লাখ টাকার হিরে দিয়ে দেবো? না হলে জেল। ঘরে তো একাই আছে, নিকেশ করে দেই। ওর কাছে অস্ত্র আছে, খুন করে পালাতেও পারবো না। তাছাড়া তথ্য প্রমাণ সবে নিশ্চয় পুলিশের হাতে চলে গেছে। হঠাৎ জানলার দিক থেকে একটা যেন আওয়াজ এলো। দুজনেই চমকে সেদিকে তাকালো, কিন্তু আর্মচেয়ারের ওপর নকল মূর্তিটা ছাড়া সন্দেহজনক কিছুই দেখতে পেল না। ঘরে ওরা দুজন ছাড়া আর কেউ নেই। মর্টন নিশ্চিন্ত হয়ে বলল, বোধহয় বাইরে রাস্তার কোনো আওয়াজ হবে। হ্যাঁ, তাই হবে। এসো, প্ল্যানটা করে ফেলা যাক। পাথরটা এখন আমার কাছেই আছে, গোপন পকেটে। আজ রাতে ইংল্যান্ডের বাইরে পাচার করে দিতে হবে। রোববারের মধ্যে আমস্টারডামে এটাকে 4 টুকরো করে ফেলতে হবে। আমার ধারণা ভ্যান সেডারের খবরও এখনো পাইনি। আমি যতদূর জানি ভ্যান সেডার তো যাবে পরের সপ্তাহে। হ্যাঁ, তাই কথা ছিল, কিন্তু এখনো যেতে হবে পরের জাহাজে। আমাদের মধ্যে একজন এক্ষুনি হিরে নিয়ে লাইম স্ট্রিটে যাবে তার কাছে। জানলার দিকটা থেকেই আবার একটা আওয়াজ এলো। দুজনেই সহজাত প্রবণতায় বিপদের আঁচ পেয়ে সচেতন হলো।
কিন্তু পর মুহূর্তেই বুঝল রাস্তার আওয়াজ। কাউন্ট বলল, হোমসকে হিরে ফেরত দেওয়ার কথা বলে ভুলিয়ে রাখছি। হিরে পাবে শুনলে মোরকোট আমাদের ধরিয়ে দেবে না। সেই ফাঁকে হিরে পৌঁছে যাবে হল্যান্ডে, আর গাধাটা আসল ব্যাপার বুঝে ওঠার আগেই আমরাও ইংল্যান্ড ছেড়ে বেরিয়ে যাব। খুশিতে দুহাত ঝাঁকিয়ে মর্টন বলে উঠল, অসাধারণ আইডিয়া। তুমি সেডারের কাছে চলে যাও হিরেটা নিয়ে, এদিকটা আমি দেখছি। একে বলবো হিরে আছে লিভারপুলে। ওহ, এই বেহারার আওয়াজটা মাথা ধরিয়ে দেবে দেখছি। এই নাও, হিরেটা ধরো। এটা সঙ্গে নিয়ে ঘুরছেন কোন সাহসে? নিরাপদ জায়গার কোথায় পাবো? খুলে একবার দেখবো। কাউন্ট সিলভিয়াস তার পার্টনারের বাড়িয়ে দেওয়া ময়লা হাতের দিকে কুঁচকানো চোখে এক ঝলক তাকালো। মর্টন বিরক্ত হয়ে বলল, কি ভাবছেন ময়লা করে ফেলবো? আপনার এই ব্যাপারগুলোই আমার বিরক্তকর লাগে কাউন্ট। আর রাখছো কেন? এখন নিজেদের মধ্যে ঝগড়া করার সময় নয়। জান্নার কাছে গিয়ে আলোতে ধরে দেখো, না হলে এর আসল শোভা বুঝতে পারবে না। ধন্যবাদ। দু আঙুলে হিরেটা ধরে জানলার কাছে গিয়ে দাঁড়ালো বক্সার শ্যাম মার্টন। তড়াক করে ডামির চেয়ার থেকে লাফিয়ে উঠল হোমস। চোখের পলকে ছোঁ মেরে তুলে নিল হিরে। প্রায় একই সঙ্গে তার অন্য হাতে উঠে এসেছে রিভলভার। তার নল কাউন্ট সিলভিয়াসের মাথার দিকে তাক করা। হতভম্ব দুই ভিলেন কিছু বুঝে ওঠার আগেই বেল বাজিয়ে দিল হোমস। দয়া করে কোনো ঝামেলা করবেন না, শুধু শুধু আমার ফার্নিচারগুলোই নষ্ট হবে। নিচে পুলিশ দাঁড়িয়ে আছে। ভয়ে, রাগে আর বিস্ময়ে তুতলে গেল কাউন্ট সিলভিয়াসের কথা। তুমি তুমি এখানে কিভাবে? অবাক হওয়াই স্বাভাবিক। আমার শোবার ঘর থেকে বেরোনোর আর একটা রাস্তা আছে, জানলার ওই পর্দা পর্যন্ত। এই পর্দাটার ওপারে মূর্তিটা সরিয়ে আমি নিজেই এসে বসেছিলাম। সামান্য একটু শব্দও পেয়েছিলে, ভাগ্য ভালো ধরতে পারোনি। এটা না করলে তোমাদের কথাগুলো শুনতে পেতাম কি? আর স্বীকার করে নেওয়ার ভঙ্গিতে কাউন্ট বলল, তুমি একটা আস্ত শয়তান। কথাটা খুব একটা ভুল বলনি। সিঁড়িতে অনেকগুলো ভারী বুটের উঠে আসার শব্দ শোনা গেল। অবশেষে শ্যাম মার্টন বলল, বেহালা বাজার আওয়াজ তো এখনো শুনতে পাচ্ছি। ওটা কি গ্রামোফোন? পুরোপুরি মাথা মোটা নাও দেখছি, দেরিতে হলেও বুদ্ধিটা খুলেছে। ঠিকই ধরেছে। হুড়মুড় করে ঘরে ঢুকে পড়ল একদল পুলিশ, সঙ্গে ওয়াটসন। আসামিদের হাতে পড়ল হাতকড়া। নিচে গাড়ি দাঁড়িয়েই ছিল। আসামিদের নিয়ে পুলিশ বেরিয়ে যেতেই হোমস ওয়াটসনের দিকে অভিনন্দনের হাত বাড়িয়ে দিল। আর ঠিক এই সময় আর একবার ঘরে ঢুকলো বিলি, হাতে একটা কার্ড। লর্ড ক্যান্টলমিয়ার এসেছেন স্যার। খুব ভালো সময় এসেছেন, নিয়ে আয়। বিলি চলে গেল। হোমস বলল, লোকটা আমার উপরে একেবারেই ভরসা করতে পারেনি, অবজ্ঞাই করেছে। একটু শিক্ষা দেওয়া যাক, কি বলো ওয়াটসন? এক্ষুনি যা ঘটে গেল সেসব তো সে কিছু জানে না। দরজা খুলে গেল। ঘরে ঢুকলেন রোগা পাতলা চেহারার এক ভদ্রলোক। হোমস সোল্লাসে অভিবাদন জানালো, আরে আসুন আসুন লর্ড ক্যান্টলমেয়ার। বাইরে কনকনে ঠান্ডা, কিন্তু ভেতরে অতটা নয়। আপনার ওভারকোটটা বরং খুলে দিই। না না, ঠিক আছে, খোলবার দরকার নেই। হোমস তবুও প্রায় গায়ে পড়েই কোটের হাতায় টান দিয়ে বলল, বাধা দেবেন না লর্ড। টেম্পারেচারের তফাৎ ঘটলে শরীর অসুস্থ হতে পারে। এই তো ডক্টর ওয়াটসন দাঁড়িয়ে রয়েছেন, জিজ্ঞাসা করুন না। ওয়াটসন, আমি কি ভুল বলছি? ঝটকা মেরে হাত ছাড়িয়ে নিয়ে লর্ড বললেন, আমি ঠিক আছে, আমার শরীর নিয়ে আপনাকে উতলা হতে হবে না। আমি এখানে বসতে আসিনি। আমি কাজের কাজটা কতদূর আপনি করতে পেরেছেন বা আদৌ কোনো করতে পেরেছেন কিনা সেটাই খোঁজ নিতে এসেছি। সত্যি এই কাজটা বড্ড শক্ত। তাচ্ছিল্যের স্বরে মৃদু হেসে লর্ড বললেন, সেটা যে আপনার কম্য নয় এটা আমি আগেই আন্দাজ করতে পেরেছিলাম। প্রত্যেক মানুষেরই একটা লিমিটেশন থাকে, সেটা আপনার জানা উচিত মিস্টার হোমস। আপনি ঠিকই বলেছেন স্যার, বড় বেশি আত্মবিশ্বাসী হয়ে পড়েছিলাম। যাক, বুঝেছেন তাহলে। এ ব্যাপারে আপনি বোধহয় আমাকে একটু সাহায্য করতে পারেন স্যার। যদিও বড় দেরি করে ফেলেছেন, তবুও সাহায্য করব আপনাকে। তাহলে লর্ড ক্যান্টলমেয়ার, প্রকৃত চোরের বিরুদ্ধে কেসটা সাজিয়ে ফেলতে আমাদের কোনো অসুবিধা হবে না। কিন্তু চোর তো আগে ধরুন। এক্স্যাক্টলি, কিন্তু প্রশ্নটা হচ্ছে স্যার, চুরিটা যে সেই করেছে এটা
প্রমাণ হবে কিভাবে? আপনি বড্ড বাজে বকেন, এই জন্যই আসল কাজটা করতে পারেন না। আর বাজে বকবো না, শুধু একটা কথা আমাকে বলুন লর্ড, আপনার মতে চোরের বিরুদ্ধে সবচেয়ে বড় প্রমাণ কি হবে? হিরেটা তার কাছে পাওয়া যাবে, এটাই তো মোক্ষম প্রমাণ। এর ভিত্তিতে তখন তাকে গ্রেপ্তার করা যাবে? নিশ্চয়ই, নির্দ্বিধায় গ্রেপ্তার করা যাবে। মাই ডিয়ার স্যার, সেক্ষেত্রে দুঃখের সঙ্গে বলতে হচ্ছে আপনাকেই অ্যারেস্ট করতে হবে। রাগে লাল হয়ে উঠল লর্ড ক্যান্টলমিয়ারের মুখ। মাত্রা ছাড়িয়ে যাবেন না মিস্টার হোমস, আমি একজন ব্যস্ত মানুষ, অনেক জরুরি কাজ নিয়ে আমাকে থাকতে হয়। আপনার এসব রসিকতা শোনার মতো সময় এবং রুচি কোনোটাই আমার নেই। আপনার ক্ষমতার ওপর কোনো দিনই আমার আস্থা ছিল না। পারলে পুলিশই পারবে হিরে উদ্ধার করতে। আমার 50 বছরের কর্মজীবনের অভিজ্ঞতা সে কথাই বলে। চলি, শুভ সন্ধ্যা। হোমস দ্রুত ঘুরে গিয়ে দরজা আড়াল করে দাঁড়ালো। 1 মিনিট স্যার, হিরেটা খানিকক্ষণের জন্য পকেটে রাখার চাইতে একেবারে নিয়ে চলে যাওয়াটা যে বড় অপরাধ হয়ে যাবে। আপনি কি আমার ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন? সরে দাঁড়ান, আমাকে বেরোতে দিন। আপনার ওভারকোটের ডান দিকের পকেটে হাতটা ঢোকান। কি বলতে চাইছেন আপনি? যা বলছি করুন না। কোটের পকেটে হাত ঢুকিয়ে স্তম্ভিত হয়ে গেলেন লর্ড ক্যান্টলমিয়ার। তার অসাড় হাতের মুঠোয় বিখ্যাত সেই হলুদ হিরে। তার চিবুক আর ঠোঁট রীতিমতো কাঁপছিল, কথা বলতে গিয়ে জিভ জড়িয়ে গেল। কি ব্যাপার? এটা কিভাবে হলো মিস্টার হোমস? খুব খারাপ লর্ড ক্যান্টলমিয়ার। আমার বহুদিনের বন্ধু ডক্টর ওয়াটসনও জানে আমার এই চাষারে এই ইয়ার্কি মারার বদ অভ্যাসটার কথা। নাটক করার সুযোগ পেলেও নিজেকে কিছুতেই সামলাতে পারি না। হিরেটা আপনার কোটের পকেটে আমি রেখে দিয়েছিলাম, আপনি ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে। লর্ড ক্যান্টলমিয়ার বিস্মিত দৃষ্টিতে হিরে আর হোমসকে দেখতে লাগলেন। তারপর বললেন, যদিও এ ধরনের ইয়ারকে আমি একেবারেই পছন্দ করি না, তবুও হ্যাঁ, স্বীকার করব আপনার ক্ষমতা আছে। আগের কথাগুলো ফিরিয়ে নিচ্ছে, কিন্তু বুঝতে পারছি না কিভাবে আপনি হিরেটা পেলাম সেটা পরে শুনবেন। বিলি দরজার বাইরেই দাঁড়িয়েছিল। হোমসের ডাক শুনে ঘরে ঢুকল। বিলি, লর্ডকে এগিয়ে দিয়ে এসো, আর মিসেস হাডসনকে বলো আমি আর ওয়াটসন এখন ডিনার। শুনছিলেন শার্লক হোমসের অভিযানের কাহিনী। বিভিন্ন চরিত্রের সংলাপগুলো যারা বললাম, ওয়াটসন এবং কাউন্ট অপু, বিলি সঞ্জীব, শ্যাম মার্টিন ভোগলু। গল্প পাঠে ছিল সঞ্জয় এবং লর্ড ক্যান্টলমিয়ার ও শার্লকের সংলাপগুলো বললাম আমি দীপঙ্কর। গালগপ্পে আবার দেখা হবে পরের গল্প নিয়ে। সবাই খুব ভালো থাকুন, সঙ্গে থাকুন। নমস্কার। ও হ্যাঁ, কেমন লাগছে সেটা জানাবেন কিন্তু।